ফল্ট আমেরিকার বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার মারাত্মক রকম একটা আর্মস বা মিলিটারি পাওয়ারের এক্সচেঞ্জ চলে, সেটা যদি ভারতের সাথে আরও বাড়ে এবং বিভিন্ন রকমভাবে ট্রানজাকশনাল পলিটিক্স বাড়ে, তাহলে কিন্তু অবভিয়াসলি আশেপাশের যে দেশগুলো আছে যদি তারা অ্যালাই ফরম্যাটে না থাকে তারা কিন্তু সাফার জোন চলে যাবে একদম। কারণ আমি একটু অ্যাড করবো এই জায়গাতে, যদি আমরা কোয়াড ফরমেশনটা দেখি, কোয়াড ফরমেশন চায়নাকে কাউন্টার করার জন্য, কারণ চায়না এশিয়ার মধ্যে একটা থ্রেট অবশ্যই, এবং আমেরিকার কাছে থ্রেট, ডোনাল্ড ট্রাম্পের কাছে তো বটেই, কারণ ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগে থেকে চায়নাকে কাউন্টার করে যাচ্ছে। তো চায়নাকে কাউন্টার করতে ইউএস নিজের মার্কেটটা ধরতে ভারতকে এবং বিশেষ করে কোয়াডকে আরও অ্যাক্টিভ করবে, অস্ট্রেলিয়া, জাপান, ইন্ডিয়া, ইউএসএ। আমি আরেকটা কথা অ্যাড করে দিচ্ছি, জাস্ট ইট মাইট সাউন্ড আ লিটল কন্ট্রাডিক্টরি। সেটা হলো ইন ফরেন পলিসি তোমার যে শত্রু নট নেসেসারিলি উইল বি মাই এনিমি অলসো। হ্যাঁ, ওকে, উই মাইট বি স্টিল ফ্রেন্ডস, আমরা দুজন বন্ধু, কিন্তু তোমার শত্রু মানেই আমার শত্রু হবে এরকম কোনো কথা নেই। পয়েন্টটা হচ্ছে আমরা আমাদের, শুনতে খুব কর্কশ লাগতে পারে, আমরা আমাদের সুবিধে বুঝে সম্পর্ক তৈরি করব। বিদেশমন্ত্রী বলেছেন, দ্যাট ইজ এস জয়শঙ্কর স্যার তিনি বলেছেন, অফ কোর্স ইউরোপস প্রবলেম ইজ নট এভরিওয়ানস প্রবলেম। এটা একদম উনি অন মিডিয়া বলেছেন, and that's our record, and foreign policy is all about that. আমার যেটা সুবিধা, আমার দেশের যেটা হিতে যাবে, আমি সেই অনুযায়ী সম্পর্ক আরেকটা দেশের সাথে তৈরি করব। তার মানে এই নয় ভাই আমি তোমার শত্রুর সাথে যদি নেগোসিয়েশন টেবিলে বসি তার মানে আই এম এগেনস্ট ইউ, আই মাইট বি ইকুয়ালি ফেভার টু ইউ, আমি তোমারও ফেভারে আছি, আমি ওর সাথেও একটা ফেভারিটিভ কন্ডিশন তৈরি করতে পারি। পয়েন্ট হচ্ছে চায়না, আমরা বারবারই একটা রিপ্রেজেন্টেশন করে, চায়না নিজেও দোষ কম নয়, আমরা একটা মনে হয় ইটস অ্যাবসলিউটলি মানে ভার্টিক্যালি অপোজিট, আমাদের যে কোনো মুহূর্তে আক্রমণ করবে আমাদের সাথে। আমার কোথাও গিয়ে একটা মনে হচ্ছে চায়না এবং ভারতের সম্পর্ক উইল সফেন ইন ডেজ টু কাম, হওয়া উচিত, অনেক অনেক বেশি একটা এমন দিকে যাবে যেখানে চায়না অ্যান্ড ভারতের মধ্যে ট্রেড রিলেশনস বাড়বে, ইকোনমিক ট্রানজাকশনাল লেয়ার বাড়বে, এবং তাতে কি হবে এই যে যুদ্ধ যেই চাপটা আছে ওটা কমবে। কারণ চায়না কোথাও গিয়ে আমার মনে হচ্ছে এটা রিয়েলাইজ করতে শুরু করেছে, ভারত ইজ সামওয়্যার নাও আ কম্পিটিটর, ইজ নো মোর সামওয়ান আই ক্যান ডিকটেট। এশিয়াতে ভারত আগে ডিকটেশন নিত, আজকের ডেটে দাঁড়িয়ে ভারত কিন্তু ডিকটেট করার জোনে চলে গেছে। সেকেন্ডলি গ্লোবাল অ্যালাই, আমি আবার বলছি তোমার যারা বন্ধু আছে ভাই উইল ডিফাইন ইয়োর প্রোগ্রেস। ভারতবর্ষের আজকের ডেটে যারা বন্ধু আছে তাদেরকে দেখেও তো একটু হয় মনে যে ভাই কেন আমি এর সাথে ভিড়বো। চায়না ইজ এ ভেরি ক্লেভার কান্ট্রি, তো চায়না চেষ্টা করবে সবসময় বন্ধু হয়ে না থাকলেও বন্ধু সেজে থাকার। তো চায়না একটা অ্যালাইনমেন্টের দিকে আগামী দিনে এগোবে এটা আমার মনে হচ্ছে। তবে বারবারই বলছি সতর্কতা ফরেন পলিসিতে খুব ইম্পর্ট্যান্ট, ডিপ্লোমেসিতে তো বলারই বাহুল্য, সবসময় ইম্পর্ট্যান্ট। তো সতর্ক ভারত সবসময়ই আছে, কিন্তু তার মানে এই নয় চায়নার সাথে নন অ্যালাইনমেন্ট বা চায়নার সাথে কোনো টাসেলে ভারত যাবে বা যাওয়ার কথা ভাববেও। ভারত কারোর সঙ্গেই টাসেলে যেতে চায় না। সুভাষিস বাবু, সময় সংক্ষিপ্ত, শেষ যে প্রশ্নটা আপনার কাছে রাখবো বা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো যে ভারতবর্ষের জমিতে বারবার বিজেপি ঢুকে পড়ার চেষ্টা করছে, তো বিজেপি যে ঢুকছে কাঁটা তার দিতে আটকাচ্ছে, মানে বাধা দিচ্ছে, এরকম প্রোপাগান্ডা ভিডিওস ছড়াচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে ডিপ্লোম্যাটিক্যালি ভারত কিভাবে জিনিসটাকে কাউন্টার করতে পারে? আমি তোমাকে বলি, ইফ ইট ইজ এ ফিজিক্যাল ওয়ারফেয়ার, মানে ফিজিক্যাল কনফ্লিক্ট, ওরা যদি এরকম ঢুকছে আসছে, আই এম শিওর ওখানে যারা স্টেশনড আছে সেই ইউনিটগুলো তাদের সাথে বিভিন্ন রকম ডিসকাশনে যাবে। ইভেন চায়নার ক্ষেত্রেও আমাদের এরকম কোটিখানেক ভিডিও সিভিলিয়ান্সরাই দেখতে পারে ইউটিউবে গেছে, যেখানে বর্ডার লাইন টক্স চলছে, ঠিক আছে। ভারত এবং বিএসএফ এবং বাংলাদেশের মধ্যে টক্স চলে, এমনিও চলতো আগে, এখনও চলবে, এবং সেটা সূত্র সমাধান খুব তাড়াতাড়ি বার করবে। তারা কিছু মিলিটারি মুভমেন্টস করেছে, তারা বিভিন্ন পার্টিকুলার্সের মধ্যে তারা মাথা গলাবার চেষ্টা করেছে, কিন্তু তার মানে এই নয় যে তারা এটাকে অতিক্রম করে বেশি কিছু করতে চেষ্টা করবে। দেখো আমি তোমাকে আবার খুব সহজ ভাষায় একটা কথা বলি, সেটা হলো ভালো ছেলে টিফিন চুরি করে খাওয়ার একটা অভ্যেস আমাদের সবারই স্কুল লাইফে ছিল, কিন্তু যতক্ষণ সেটা তোমার থেকে আমি একটু পাউরুটি চুরি করে খেলাম, ইটস নট আ প্রবলেম। তুমি একদিন খেলে আমি তোমাকে বলবো ভাই তুমি একটু দেখে আমার টিফিন বক্স যেন পড়ে না যায়, একটু খেতে চাইছো, আচ্ছা একটু পাউরুটি খাও, নয় আমি একটু পাউরুটি দিলাম তোমায়। কিন্তু দ্য ডে তুমি আমাকে চাঁটি মেরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে, আই উইল স্ল্যাপ ইউ হার্ড। সো সেইটা করার মতো ভুলটা ওনারা করবেন না। আমার মনে হচ্ছে এই যে মিলিটারি মুভমেন্টসগুলো হয়েছে, যেটা একটু
ইনঅর্গানিক মুভমেন্ট, যেটা একটু ক্লাসিক্যাল মুভমেন্টের থেকে আলাদা দেখতে লেগেছে। আমার মনে হয় আস্তে 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 সেটা স্থিমিত হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি বাংলাদেশ যদি কোথাও পেনিট্রেট করে থাকে সেখান থেকে রোল ব্যাক করবে। যে হঠাৎ করে মাইনরিটি প্রেম জাগছে ইউনুসের, এরকম খবর উঠে আসছে। দেখো আজকে একটা বিবৃতি ওরা জারি করেছে, এরকম খবর আমার কাছে আছে এবং আমি পয়েন্টার্সগুলো দেখেছি। পয়েন্টটা হলো যে কোনো স্টেবল নেশনের কিছু পয়েন্টার আছে যার মাধ্যমে গোটা পৃথিবী তাকে বিচার করে। তার মধ্যে একটি অত্যন্ত ইম্পর্টেন্ট পয়েন্টার হচ্ছে মাইনরিটি পলিসি। ভারতবর্ষের মাইনরিটি পলিসি বা যে কোনো দেশের মাইনরিটি পলিসি ইজ ইকুয়ালি আন্ডারস্টুড, অ্যানালাইজড অ্যান্ড ক্রিটিসাইজড। প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্যাট। ক্রিটিসিজম মানেই সবসময় নেগেটিভ হবে এরকম কোনো কথা নেই। এবং ডিপ্লোমেসিতে আজকের ডেটে দাঁড়িয়ে যদি তোমার মাইনরিটি পলিসি তোমার একরকম থাকে কিন্তু তার ইমপ্লিমেন্টেশন স্টেজে গিয়ে দেখছি অন্যরকম হচ্ছে, তখন কিন্তু সেটা ওয়ার্ল্ড স্টেজে ক্যান বি কোয়েশ্চেন। নট জাস্ট কোয়েশ্চেন, তুমি ইউ আর বাউন্ড টু আনসার, তোমাকে উত্তর দিতেই হবে এবং তোমাকে ওয়ার্ল্ড স্টেজে গিয়ে বলতেই হবে, জাস্টিফাই করতে হবে কেন এই ঘটনাগুলো ঘটেছে, অথচ তুমি কোনো পদক্ষেপ নাওনি। আমার প্রসঙ্গ হচ্ছে যবে থেকে ইন্টারিম গভর্নমেন্ট, যেটা ওয়েল ব্যাকড বাই জামাত, পাওয়ারে এসছে ইন দ্য সেন্স তাদেরকে কাজ করতে লিগালাইজ করা হয়েছে, কোর্টের অর্ডারে এসছে, তারা একটা মাইনরিটিদের প্রতি একটা উদাসীনতা দেখিয়েছে এতটাই গভীর যে তাদের প্রতি অত্যাচার হয়েছে। সেই অত্যাচার ইন্টারন্যাশনাল মিডিয়াতে টেলিকাস্টেড হচ্ছে, হাইলাইটেড হয়েছে। তারা অস্বীকার করে যাচ্ছেন দিনের পর দিন। তাদের উপদেষ্টারা বলেছে এরকম কোনো ঘটনাই ঘটছে না, আপনারা চুনকে মানে চুন দিয়ে দিচ্ছেন আমাদের গোটা পরিকাঠামোকে, আপনারা তিলকে তাল করছেন, অমুক তমুক কত কথা। আজকের ডেটে দাঁড়িয়ে তারা এই কথাও বলেছে যে ইট ইজ আমাদের অফিসিয়াল স্টেটমেন্টে ভারতবর্ষকে জানিয়েছে যে ইট ইজ আওয়ার ইন্টারনাল ম্যাটার। একদমই কারেক্ট। তো যখন তাদের সেটা এই পলিসিগুলো ছিল, আজকের ডেটে দাঁড়িয়ে তারা যে অর্ডারটা পাবলিসাইজ করার চেষ্টা, যতটা আমি পড়লাম যেখানে তারা বারবার লিখছে যে এই ঘটনাগুলো যদি ঘটে থাকে আপনারা আসুন, তার ব্যাপারে পুলিশি কমপ্লেন করুন, তার ব্যাপারে লিগাল স্টেপ নেওয়া হবে, তার ব্যাপারে গভর্নমেন্ট ইজ ভেরি মাচ উইলিং টু হেল্প ইউ অন দ্যাট। পয়েন্ট হচ্ছে ভাই এই ধরনের সচেতনতা তোমার কাছে আগে ছিল না কেন? আমি বারবার বোঝাবার চেষ্টা করছি এই কথাটাই যে বাংলাদেশের হঠাৎ করে একটা ঘুম ভাঙছে। এবার এই ঘুম ভাঙাটা সাউথ ইস্ট এশিয়ার পক্ষে বা এশিয়ান পলিটিক্সের পক্ষে কতটা ইম্পর্টেন্ট, তার থেকেও বড় কথা আমার কোথাও দিয়ে মনে হচ্ছে একটা সেন্স অফ ফিয়ার কাজ করছে। এবার এই ফিয়ারটা তুমি যেটা 20 তারিখ কেন্দ্রিক বলার চেষ্টা করছো, সেটাকে আমরা পুল ইন করে বলতেই পারি যে 20 তারিখ কেন্দ্রিক একটা ফিয়ার তো আছেই। আরেকটা তাদের প্রচেষ্টা চলছে যে দেখো উই আর অলসো ইন দ্য সেম পেজ, যেটা বাংলাদেশ এতদিন ছিল না। গোটা পৃথিবী বলছে ভাই তোমাদের ওখানে মাইনরিটি মারা যাচ্ছে, বাংলাদেশ বলছে এটা আমাদের ইন্টারিম ম্যাটার, কিচ্ছু হয়নি। এবার এই জায়গা থেকে যে ডেভিয়েট করছে বাংলাদেশ অবভিয়াসলি তাদের ইমেজকে রিকভার করার চেষ্টা করছে, কারণ তারা বুঝতে পারছে আগামী দিনে তাদের উপরে গ্লোবাল প্রেশার বাড়বে। তারা বুঝতে পারছে তাদের ইকোনমি ইজ নট ইন গুড শেপ। তারা বুঝতে পারছে আস্তে আস্তে তাদের ভান্ডার শেষ হতে চলেছে এবং তারা এমন একটা জায়গায় যেতে পারে যেখান থেকে কিন্তু তাদেরকে হাত পাততে হতে পারে। আর যখনই বাংলাদেশের কোনো রকম সাপোর্ট বা কোনো রকম রিলায়েবল অ্যালাইয়ের কথা মনে পড়ছিল এতদিন ধরে, তারা যে দুটো দেশের প্রতি খুব ডিপেন্ডেন্ট ছিল, একটা দেশ যে দেশটার ইতিহাস আছে, যার যার বন্ধু হয়েছে তাদের ইকোনমিক্যালি ধূলিসাৎ করে ধ্বংস হয়ে গেছে।